ও বাবা, তুই তো সবই জানিস, তাহলে ক্লাস 3 আর তোকে পড়তে হবে না, তুই ক্লাস 4-এ চলে আয় একবারে, তুই কাল থেকে আসবি, ক্লাস 4 এসে ক্লাস করবি। বাবা আর হেডমাস্টার হাসাহাসি করলেন দুজনে। আমি ক্লাস 4-এ ভর্তি গেলাম, ক্লাস 3টা জীবনে আর পড়া হলো না। একটা আক্ষেপ রয়ে গেল, ওই যে কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটা, ওই কবিতাটা আমার ভীষণ প্রিয় ছিল, কিন্তু ওটা ক্লাস 3-র কোর্সে ছিল, ওটা আমার আর পড়া হলো না। আমি ক্লাস 4-এ চলে এলাম। আমি অশোক খান। আমার জন্ম মেদিনীপুর শালবনীতে, জঙ্গলমহলে আপনারা যাকে চেনেন, সেখানেই জন্ম, সেখানেই স্কুলিং। আর শালবনী হাই স্কুলেই পড়াশোনা করেছি, ওখানেই মাঝিপাড়া প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। একবার ব্যানার্জিবাবু বলে এক মাস্টারমশাই ছিলেন, তার কাছে পাঠশালায় ক্লাস 2 অবধি পড়েছিলাম। ক্লাস 2 অবধি তার কাছে যখন পড়েছিলাম তখন খুব ভালো পড়েছিলাম। যখন প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেলাম, তিনি চলে গেলেন কাশি, পাঠশালা তুলে দিয়ে। তো প্রাইমারি স্কুলের হেডমাস্টার জিজ্ঞেস করলো, তুই কী কী জানিস? গজফুটো গুণ জানিস? হ্যাঁ জানি। কাঠাকিয়া করতে পারিস? করতে পারি। তুই ইংরেজিতে নাম বলতে পারিস? বলতে পারি। বলতো তোর বাবার নাম কি? বললাম হোসেন খান। লিখে দে তো। লিখে দিলাম। ও বাবা, তুই তো সবই জানিস, তাহলে ক্লাস 3 আর তোকে পড়তে হবে না, তুই ক্লাস 4-এ চলে আয় একবারে, তুই কাল থেকে আসবি, ক্লাস 4 এসে ক্লাস করবি। বাবা আর হেডমাস্টার হাসাহাসি করলেন দুজনে। আমি ক্লাস 4-এ ভর্তি গেলাম, ক্লাস 3টা জীবনে আর পড়া হলো না। একটা আক্ষেপ রয়ে গেল, ওই যে কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটা, ওই কবিতাটা আমার ভীষণ প্রিয় ছিল, কিন্তু ওটা ক্লাস 3-র কোর্সে ছিল, ওটা আমার আর পড়া হলো না। আমি ক্লাস 4-এ চলে এলাম। ক্লাস 4 থেকে ক্লাস 5 উঠলাম। ক্লাস 5 উঠে খুব ভালো রেজাল্ট করেছিলাম, অঙ্কে 100 পেয়েছিলাম। বাবা 1 বছর শুকতারা উপহার দিয়েছিল আমাকে, 1 বছরের পুরো 12টা শুকতারা পেয়েছিলাম। তখন প্রতি মাসে শুকতারা বেরোতো, আর শুকতারা আজও আছে, সমানই, মানে কিশোরদের কাছে খুব ইন্টারেস্টিং বই এখনও, যারা পড়াশোনা করে, গল্পের পড়াশোনা করে। এখনও তো ষষ্ঠীপদ ঘোষের সেই পাণ্ডব গোয়েন্দা থেকে আরম্ভ করে সব ওর মধ্যে এখনও পাওয়া যায়। সেখান থেকে আস্তে আস্তে ডানপিটে হলাম ক্রমান্বয়ে। যখনই হাই স্কুলে এলাম তখন থেকে ডানপিটেগিরি শুরু হয়ে গেল। ছোটোবেলায় যে ডানপিটেগিরি করতাম সেটা বাড়ির মধ্যে, এবার আরম্ভ হয়ে গেল গোটা গ্রামের মধ্যে। কারো আম পেড়ে খেয়ে দেওয়া, কারোর পিকনিক আছে, দুটো মুরগি তুললে চলে ওর খামার থেকে, ওখান থেকে তেল দোকানি চোখ বন্ধ করে থাক, কখন গন্ডগোল করবো তখন তেল চুরি করলেই হলেও পিকনিক করে ফেলতে। প্লাস আমরা একটা অদ্ভুতভাবে গ্রামের মধ্যে, আমাদের তাতনদা বলে এক ভদ্রলোক ছিল, তাতন সরকার, আমাদের হেডমাস্টারের ছেলে, তিনি মিলিটারিতে ছিলেন এক সময়, মিলিটারি রিটায়ারও করে এসেছিলেন, সেই আমরা তখন 8 ফেটে পড়ি। তাতনদার নেতৃত্বে আমরা একটা গ্রুপ তৈরি হলাম। সেই গ্রুপটা তৈরি করে তাতনদার হয়তো আমরা মানে অনেক ভালো কাজের মধ্যে চলে গেলাম। গ্রামের মধ্যে কলকাতা থেকে থিয়েটার নিয়ে এসে শো করা, থিয়েটার পার্টি নিয়ে এসে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনে কৃষি মেলা করা। কৃষি মেলা করা, আমাদের দিকটা শুকনো দেশ, পশ্চিম মেদিনীপুর, সেখানে এমনিই ফসল পাওয়া যায় না, আর কৃষি মেলাতে জন্য আবার বড় আখ, বড় কুমড়ো, বড় পেঁপে এসব জোগাড় করাটা খুব কঠিন ব্যাপার ছিল। গ্রামে গ্রামে প্রায় আমরা 20-25টা গ্রামে আমরা 10-12টা ছেলে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম, কার গ্রামে কোথায় কী বড় হয়েছে দেখে তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসতাম। আর এই 25শে বৈশাখ উপলক্ষে নাটক হতো, সেই নাটকে মানে অবশ্যই প্রায় হিরো আমি। পেপারের ক্ষেত্রেই একটা করেছিলাম, মনে আছে আমার, এক নিগ্রো নেতার ফাঁসি হবে কালকে সকালবেলা, আজ রাত্রেবেলা তার কি ওই ব্যক্তিটা একটা কারাগারের পেছনে সে একা দাঁড়িয়ে আছে, থেকে ভাবছে। সেটা করার পর তৎকালীন টাইমে ওখানে যারা ওই কংসাদি ইঞ্জিনিয়ার ছিলেন, যারা বড় বড় লোক সে সবাই প্রায় জড়িয়ে ধরেছিলেন, এত সুন্দর অভিনয় করেছেন বলে করেছে। সেইটাও জীবনে একটা দিক ছিল অভিনয় করাটা। পরবর্তীকালে সংসারের চাপে ওই অভিনয়টা জগৎ থেকে সরে এসেছি, কিন্তু বহরমপুরে এসেও আমি অনেক দিন অভিনয় জগতের পৃষ্ঠপোষকতা করতাম। প্রায় সব নাট্য ক্লাবগুলো বহরমপুরে যারা আছে, আমার পৃষ্ঠপোষকতা পায়নি এরকম খুব কম ক্লাব আছে যে আমি তাদের সাহায্য করিনি বা পাশে দাঁড়াইনি। এবার এইভাবে মনে পড়ে সুহিত সঙ্গের পম্পুদার একটা ভালো নাটক করেছিল, খুব সুন্দর, মহাভারতের যুদ্ধ। যে দুর্যোধন সে পড়তে চাইছে না, কারণ দুর্যোধন হচ্ছে মহাজন আর ভীম হচ্ছে তার ঘাতক। যে নাটকের সময় হচ্ছে ভীমের যুদ্ধে দুর্যোধন পড়ে যাবে, যে মহাজন সে বলছে ভাট, আমি তোর কাছে টাকা পাবো, তুই পড়েও তোর কোথায়, একদম পড়বো না।
তো সে খুব দারুণ ইন্টারেস্টিং, মানে এবং খুব একটা কী বলবো, একটা ব্যঙ্গাত্মকতে এটা খুব ব্যঞ্জনাপূর্ব নাটক হয়েছিল। আমি সব রবীন্দ্র সদনে প্রায় দিন নাটক দেখতাম, আসতাম। আমার সঙ্গে কিশোর রায়দার, ছান্দিকের বা এদের আমাদের নান্দিকের সঙ্গে, ছান্দিকের সঙ্গে, রেপার্টারি থিয়েটারের সঙ্গে, যে সবারই সঙ্গে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল বা করতাম। সাহিত্য চর্চাও হতো। শুভ চট্টোপাধ্যায় বলে একজন ছিল আমাদের মানে সময়, শুভ মারা গেছে, এখন শুভর বন্ধুরা বুড়ো হয়ে গেছে, সাধন বা সমীরণ এরা। এই শুভর ঔরব বলে একটা পত্রিকা বার করত, ওর প্রেসে আমরা যে বসে অনেক সাহিত্য হতো। ওর সঙ্গে থেকে আমি অনেক বড় সাহিত্যের সঙ্গে আমার জীবনে দেখা হয়েছে। আমি ওর সঙ্গে থেকে শঙ্কর ঘোষের সাথে দেখা পেয়েছি, ওর সঙ্গে থেকে সুনীল গাঙ্গুলির দেখা পেয়েছি, ওর সঙ্গে থেকে আরও ওই এসপ্লানেডে বাংলা মদের দোকানের ওখানে একটা ঠেক থাকতো, সেখানে সব দুপুরবেলায় সাহিত্যিকরা জুটত, সেখানেও আমি গেছি শুভর সঙ্গে। সে অনেক সাহিত্যিক থেকে দেখেছি বা আলাপ হয়েছে। বাসার তো আমাদের গ্রাম মানে বহরমপুরের ছেলে, বাসার সঙ্গে খুবই আলাপ হয়েছিল এক সময়। এখনও সাধন লেখে, ফেসবুকে লেখে, বইও বার করেছে দুটো রিসেন্টলি, ছোটো ছোটো গল্পের, ভালো লিখেছে, ভালো বেরিয়ে সাধন দাস। তো বহরমপুরে এসে যেমন এইগুলো ছিল, তেমনি বহরমপুরে এসে ছিল আসলে নিজের বেঁচে থাকার তাগিদ। সে বেঁচে থাকার তাগিদটা এসে দাঁড়িয়েছিল কীভাবে, চাকরি করতে করতে বহরমপুরে এসেছিলাম ঠিক কথা, কিন্তু এসে মানে আমি আমার 20 বছর 8 মাস বয়সে আমি বিয়ে করে নিই, আমার মিসেসকে ভালোবেসে বিয়ে করি। সে ভালোবেসে বিয়ে করার জন্যে আলটিমেটলি তৎকালীন যুগে আমার বাবাকে ছাড়তে হয়েছিল, বাবার বাড়ি ছাড়তে হয়েছিল। আমার বাবা তৎকালীন টাইমে ধনী ব্যক্তিই ছিলেন বলা যেতে পারে, ডাক্তার, জমিদার, প্রচুর জমির মালিক, তার 7 ছেলে মেয়ে, সবাই জীবনে খুব সুপ্রতিষ্ঠিত। এখনও আমাদের বাড়িতে 8টা ডাক্তার, 4টে ডিএম, 2টো এমবিবিএস, 2টো এমডি, 8টা ডাক্তার। বাবাও ডাক্তার ছিলেন, আমার শ্বশুরও ডাক্তার ছিলেন। তো বাবার যাই হোক সেই সহায় সম্পত্তি ছেড়ে চলেছিলাম। বাবাও গ্রামে মাসখানেকের মধ্যে ওদের একটা মিটিং করে বলে দিয়েছিলেন যে আমাকে মেজো ছেলে, আমি মেজো ছেলেকে আমি ত্যায্যপুত্র করলাম। চলে এসেছিলাম, এসে স্টার্ট করেছিলাম মেদিনীপুরে আমার পিসমশের সহায়তায়। মেজো একটা 120 টাকা বেতনে চাকরি পেয়েছিলাম পাম্প সেটের দোকানে। তো প্রথম 5-6 মাসের পারফরমেন্সেই চমক লাগানো পারফরমেন্স দিয়ে দিয়েছিলাম সেলসে। তো কোম্পানির লোকেরা যারা ম্যানুফ্যাকচারার কৃষি লিমিটেড হায়দ্রাবাদ, তারা এসে বললো আপনি আমাদের সাথে জয়েন করুন, ওয়েস্ট বেঙ্গলের সেলস অফিসার হন। তো আমি মাস 3-এর জন্য অপেক্ষা করে আমি জয়েন করলাম, কারণ মাস 3 গেলেই মেদিনীপুরে মালিক ডুবে যেত, অনেক টাকা তার লোকসান হয়ে যেত। আমি বললাম না, আমি 3 মাস বাদেই জয়েন করবো, কিন্তু মালিকের টাকাটা ডুবিয়ে দিতে পারবো না। তারপর ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল কথাটাকে। আমি গেছিলাম 3 মাস বাদেই, ওরা এপ্রিল মাসে অপেক্ষা করেছে, আমি জুন মাসে জয়েন করেছিলাম। জয়েন করে 3.5 বছর চাকরি করলাম। করার পর ওই বহরমপুর থেকে একদিন এলো, এমডি এসছে বলে শুনে গেলাম কলকাতায়। তখন বামালরি সোলসেল এজেন্ট ওর, যে বললাম স্যার চাকরি ছেড়ে দেবো। বলে সে কী রে, তুই চাকরি ছেড়ে দেবেন কেন, তুই তো কারি করতেন, ভীষণ ভালোবাসতেন আমাকে। তা বলছেন তুই কত বেতন পাস এখন? আমি সে 3750 টাকা। তা তুই ঢুকেছিলি ক টাকায়? তো আমি 175 টাকায়। ব্যাপারটা তুই এত স্যার তোর সন্তুষ্ট হয়নি তুই তবু? আমার স্যার সন্তুষ্ট নয়, আপনি জানেন আমি কেন বেরিয়েছিলাম, আমাকে আর নিজের বাড়ি করতে হবে। আমি বাবাকে বলে এসেছি আমি সেই দিন মুখ দেখাবো যে নিজের বাড়ি হবে। তো নিজের বাড়ি করতে গেলে স্যার আপনার চাকরি করলে হবে না, আমাকে আলাদা করে ব্যবসা করতে হবে। স্যার হেসে বললেন ঠিক আছে, তোর পকেটে ক টাকা আছে? সে 712 টাকা। 500 টাকা দিয়ে ওটাই সিকিউরিটি, তখনকার দিনে 25,000 টাকা সিকিউরিটি ছিল। তো আমার ওটাই সিকিউরিটি রাখ। আর মামালোর অফিসার দিকে ডাকলেন, টেবিল বাজিয়ে ডেকে বললেন যে চিফ ম্যানেজারকে আর ফিনান্স ম্যানেজারকে, একে যত টাকা খুশি ধার দেবেন, টাকার গ্যারেন্টার আমি, কোথাও সই করতে হলে বললাম সই করে দেবো। তো হি ইজ মাই গডফাদার ভিআর রেড্ডি। একটা হায়দ্রাবাদে একটা পাহাড়ের উপর ওনার বাড়ি, গোটা পাহাড়টা আঙুর ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা উঠে গেছে, তার উপরে বাড়ি। অনেক অনেক ধনী ব্যক্তি, অনেক বড় ফ্যাক্টরির মালিক। তো স্যার সেই সুযোগ দিল, আমি এসে নামলাম। বলেছিলেন মুর্শিদাবাদ কেন, তুই মেদিনীপুর কেন যাবি না? না স্যার মেদিনীপুর হবে না, মুর্শিদাবাদের মানুষ স্যার ভালো, মুর্শিদাবাদের মানুষ স্যার একটু গোয়ার, বিশেষ করে মুসলিম ধর্মের লোকেরা, কিন্তু স্যার আলটিমেটলি মুর্শিদাবাদের মানুষ কিন্তু খুব শান্তিপ্রিয় এবং তার খুব মানে বোঝে টোঝে সব জিনিসটা ঠিকঠাক। আমি মুর্শিদাবাদেই করবো স্যার, আমি তো আপনার হয়ে 16টা জেলা কাজ করেছি পশ্চিমবঙ্গের, আমি বেছে নিয়েছি ওই জন্য মুর্শিদাবাদেই করবো। তখন 16টাই জেলা ছিল পশ্চিমবঙ্গের, আমি 16টা জেলায় কাজ করতাম।
মুরসাদ বেছে নিয়েছিলাম, মুরসাদে ছিলাম, আরম্ভ করলাম। প্রথম বছর 75 সালের জুলাই মাসে আমার ব্যবসা শুরু। আমি প্রথম বছর পাম্প সেট বেছিলাম 9টা। পয়সা উঠেনি, 200-250 টাকা করে থাকতো। খরচা, খাওয়া খরচা উঠেনি ঠিক করে। পুজোর সময় আমার মিসেস বললো, আমি বুড়ি বলতাম, সে আমাকে বুড়ো বলতো। বুড়ি বললো যে কী হবে, কিছু হবে না, ওই তো যে প্যান্ট জামা পরে আছে ওটা না বেরোলে তো আর কেউ দেখছে না, নতুন পরলাম না, বললাম ঘরে কাটিয়ে দেবো আড্ডা মেরে। ছেলে মেয়ে দুটো জামা কাপড় কিনতে পারো না, ছেলে মেয়ে দুটো জামা কাপড় কিনতে পারো না। নবমীর দিন সকালবেলা বেরিয়ে স্বর্ণময়ীতে ওর কাছে যে 250 মাংস কিনলাম, 8 টাকা কেজি মাংস ছিল তখন। 2 টাকা দিয়ে 250 মাংস কিনে সে নবমীর দিন খেয়ে ঠিক করে নিলাম যে ঠিক আছে, এই তো পুজো কেটে গেল, আবার কী আছে, দশম হয়ে গেলো, বিজয় হয়ে গেলো, ঝামেলা হয়ে গেলো, চলো গঙ্গাধারে যে ঠাকুর দেখে আসি, বিজয় দেখে আসি করে পুজো শেষ। তারপরে বছর আস্তে আস্তে ভালো হতে লাগলো আরামসে। ক্রমান্বয়ে আমি গ্র্যাজুয়েশনই ভালো করতে আরম্ভ করলাম। প্রথম দ্বিতীয় বছরে বোধহয় 77টা না 80টা পাম্প সেট পেয়েছিলাম। তৃতীয় বছরে যে 300 কত হলো, এবং 75, 76, 77, 78, 79 গেল। 80 সালে পাটের দর 1000 টাকা হয়ে গেল। ইন্দিরা গান্ধী মারা গেলেন, 12,000 বছর। পাটের দর 1000 টাকা হওয়ার পর আমি গেস করলাম চাষি প্রথম পাম্প সেট কিনবেই, তার এটা ভীষণ দরকার। সে লোন টোন করে বহুত কষ্টে পায়, সে লোন ফোন আর করবে না, পাটের যখন টাকা পেয়েছে সে প্রথম এটা কিনবে। গেস করে আমি কোম্পানিকে বললাম আমার স্টক প্রতিদিন 1 গাড়ি পাম্প সেট লাগবে, 40টা পাম্প সেট। বলে 1 গাড়ি প্রতিদিন দেওয়া সম্ভব নাকি, আপনি সপ্তাহে পেতে পারেন। তা বললাম না, আমাকে দিতে হবে। এমডিকে ফোন করলাম, বীরেনবাবুকে, হায়দ্রাবাদে, এই আগ্রাতে ফোন করে ওনাকে বললাম স্যার এই ব্যাপার। সে বললো আমি যতটা পারি অসুখ ততটা দেবো, তুমি চেষ্টা করো। আমরা বিশ্রাম করলাম। আমার এক বন্ধু ছিল প্রশান্ত সিনহা, এগুলো চাকরি করতাম। বললাম 3 মাস ছুটি নে, দোকানে বস, শুধু টাকাটা গুনে নিবি, আর কেউ দরকার নেই, যা আছে। ওই মেশিন নামে উঠোনে, উঠোন থেকে বিক্রি হয়ে যায় সবগুলোই, 2টো একটা রয়ে যায় যারা অ্যাডভান্স পয়সা দিয়েছে, আর বাদ বাকি উঠোন থেকে চলে যায়। একটা ফিক্সড দাম দর নাই, কিছু নেই, কোনো কথা নেই, বার্তা নেই। ওই ভ্যানওয়ালা 3টে আর 3টে মেকানিক ফিট করছে, ডেলিভারি হচ্ছে, নিয়ে যাচ্ছে। ওতেই মূলধনটা আমার তৈরি হয়ে গেল গোটাটাই। প্রায় আমি 3 মাসে 2700-2800 মেশিন বিক্রি করে দিলাম। বাড়ি করলাম 79 সালের, বাড়ি শুরু করে বাড়ি করতে থাকলাম। মানে সে স্বপ্নটা ছিলই, বাবাকে বাড়ি দেখাতে হবে। করতে করতে 84 সালে বাবা এলেন, এসে বললেন চল বাড়ি চল। আমরা বাড়ি যাব, কিন্তু আর তো সে সুর কেটে গেলে তার সুর মেলে না, তখন একটা বেতালা হয়ে যায়, তালবিহীন হয়ে যায় গোটা বাট। গেছি, আজও যাই। মা মারা গেছেন 25 বছর বাদে, বাবা মারা যাওয়ার পর গেছিলাম। আর সেই সময় একবার গেছিলাম 80 সালে, 84 সালে, 85 সালে। তারপরে বাবা মারা গেছে 97 গেছিলাম একবার বাড়ি। তারপরে এই মা মারা গেল 2022-এ গেছিলাম। তো মা মারা যাওয়ার সময় অনেকদিন ছিলাম, 15 দিন ছিলাম। তারপরে ওগুলো সব 2 দিন করে যেতাম আর চলে আসতাম। তার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস ভাবতাম, নতুন কিছু, যত নতুন এগ্রিকালচার লেভেলের মেশিনারি বেরোতো আমি সবারই খোঁজ রাখতাম। বা ছোট ছোট যে শিল্পগুলো তৈরি হতো, টালি মেশিন, তেলঘানির এটা নতুন কোয়ালিটির জিনিস। এই খড়কাটার তখন মেশিন ছিল না, খড়কাটার মেশিন পাওয়ারটা হয়েছে চলার জন্যে। এগুলো সব খোঁজ রাখতাম, সুতরাং এগুলো সব আমি সরবরাহ করতাম। তখন যে ডিআইসির অফিসাররা ছিলেন তারা আমাকে খুব সাহায্য করতেন, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, তারা এগুলো অর্ডারগুলো আমাকে ধরে দিতেন বা আমার কাস্টমারকে জোগাড় করে দিতেন। আমি এগুলো সব সরবরাহ করতাম, নানান রকম মাল। মানে আমার কাছে সে নাই, যা চাই আমি আছি, যে কোনো মেশিনারি কিনতে গেলে আমি আছি, করতাম। তারপরে ক্রমান্বয়ে একটা সময় তো এসে দাঁড়ালো বিজনেস করতে করতে যে আমি যত আমাদের জেলায় যত ট্রেকার আছে জানবেন, এখন পাল্টে গেছে, কিন্তু তখনকার টাইমে আমি 50% মার্কেটে শেয়ার হোল্ডার ছিলাম। এখন হয়তো আমার বিক্রি করা ট্রেকার এখনও 25% আছে মার্কেটে টোটাল। আমি ট্রেকার বিক্রি করতাম, আমি টাটার লরি বিক্রি করতাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে। আমি অটো, ডিজেল অটো প্রথম আনিয়ে বিক্রি করতাম, অটো হায়দ্রাবাদ থেকে আনিয়ে বিক্রি করতাম। আজকে 37 বছর ট্র্যাক্টর করছি। আমার পাম্পসেট ব্যবসা হয়ে গেলো 49 বছরের। আগামী বছর আমরা 50 বছর পূর্তিও করবো, কৃষি প্রগতির একটা ভালো করে অনুষ্ঠান করে পূর্তি করব। জীবনের আসল 50টা বছর তো করা হলো না। আমার বুড়ির সঙ্গে আমি যে বিয়ে করেছিলাম সে তো একটা পিকুলিয়ার ব্যাপার।
মায়ের মন্দির থেকে সিঁদুর নিয়েছিলাম, সিঁদুরটাও মায়ের মন্দিরে দিতে দেয়নি। এই রিক্সা করে মেদিনীপুর জেলার টাউনের একটা পশ্চিম দিকে রাস্তা আছে, ধর্মা বলে জায়গা, সেই ধর্মার কাছাকাছি যেয়ে রিক্সাতে বসে সিঁদুর দিয়েছিলাম, আর বাজার থেকে দুটো শাঁখার পলা লোহা কিনে নিয়ে গেলাম, পরিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই তো বিয়ে হয়ে গেল, যাও। তো আমাদের খুব ইচ্ছে ছিল 50 বছর পূর্তিতে আমরা খুব বিয়েটা সুন্দর করে করব, হলো না। 46 বছরে একবার বুড়ি ঝুঁক উঠেছিল, তো এই দেবুর সাহায্যে, দেবাশিস শাহ সাহায্যে সেই প্রোগ্রামটা খুব সুন্দর করেই হয়েছিল। ওকেই পুরো প্রোগ্রামটা করে দিতে দিয়েছিলাম, ওই ইভেন্ট ম্যানেজমেন্ট হিসাবে ও খুব সাকসেসফুলি করেছিল ওটাটা। ভিডিও থেকে আরম্ভ করে সমস্ত জোগাড় যন্ত্র আরম্ভ করে সব খুব সফলভাবে আমরা খুব স্যাটিসফাইড হয়েছিলাম। ও সব বাড়ির সব কাজই করে, কিন্তু ওইটা খুব সুন্দর করে করেছিল। কিন্তু আসল 50 বছরটা ইচ্ছে ছিল যে একটা টোপর মাথায় ফাথায় দিয়ে বড়ো বয়সে একটা বিয়ে করবো, সেটা আর হলো না। সে তার 45 দিন আগে চলে গেল। 50 বছর পূর্ণ তো 11 ফেব্রুয়ারি 2021, আর সে চলে গেল 2020 ডিসেম্বরে। আলটিমেটলি হলো না গোটা ব্যাপারটা, রয়ে গেছে 50 বছর। তো দেখি কৃষি প্রগতির 50 বছর পূর্তি করার জন্য চেষ্টা করছি, সেটা যদি হয় হোক। একটা হচ্ছে যে ব্যবসাতে উন্নতি করার অন্যতম কথা হচ্ছে আপনাকে সময় সিচুয়েশনের সঙ্গে ঢুকে যেতে হবে। আপনাকে মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট করে নিতে হবে, মডার্ন টেকনোলজির সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে। এই মানে কম্পিউটার যখন প্রথম আসে তখন আমরা একটা কম্পিউটার সেন্টার করেছিলাম, পরে ছেলের মর্তব্যের জন্য তুলে দিই, 2,500 স্কোয়ার ফুটে LICর উপরে একটা কম্পিউটার সেন্টার করেছিলাম, প্রিন্টার সফটওয়্যার। তখন ও আমাকে ওয়ার্ডটা শিখিয়ে দিয়েছিল। আমি আজও যখন আমার পাশের লোকটাকে কম্পিউটার ডিরেকশন দিই, তখন এক্সেলই দিই আর ফটোশপেই দিই, বলে দিই যে এটা এরকম কর, এরকম করলে এই হবে, এটা করলে এরকম করে এরকম করে, এটা দেখ এরকম করে বেরিয়ে আসবে, এটা কর বার করে দিবি, এটা কর ডিলিট হয়ে যাবে। তো আমার ছেলেও যদি কখনো অপারেট করে বা ওর জন্য অপারেট করে, ওরা বলে স্যার আপনি কী করে সব শিখলেন সব, আমি তো শেখেনি। আমি তো আমাকে শেখার দরকার নেই, আমি তো ওরা করিস, আমি দেখি তো ওখানেই শেখা। এই যে কোনো জিনিস আপনার যদি মানসিকতার মধ্যে থাকে যে আমি এটা অ্যাডপ্ট করবো, আমাকে এটা দরকার, তাহলে নাহলে অত মেশিনারি স্পিকুলার বিকতাম কী করে, মানুষকে কনভিন্স করতাম করে। কম্পিউটারটাও সেইভাবে আমি আলটিমেটলি শিখে নিতে হয়েছিল যে না এটা করতে হবে, না করলে হবে না। এই করতে করতে জীবনটা বহমান চলে যাচ্ছিল আর কি, চলে যাচ্ছে আর কি। আর এখন বুড়ি চলে গেছে, এখন প্রতিদিন তো ভাবছি আর আমি কবে যাব। প্রতিদিন মাকে বলি, মা আজকে চান্স নিলে, আজকে নিয়ে নে, তোর পায়ের তলায় চলে যাই। মা তো নিচ্ছে না, চলে যাচ্ছে। জীবনে এই করেই চলবে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ। তবে আগামী দিনের প্রজন্মের জন্য একটা কথা বলি, আমি কদিন আগে একটা রিপোস্ট করেছি ফেসবুকে, যে ফেসবুকে রিপোস্টে বলেছি যে আরও যে নতুন অ্যাডভান্স টেকনোলজি আসছে তাতে চাকরি ক্ষেত্রটা সংকুচিত হয়ে যাবে, ব্যবসার ক্ষেত্রটা সংকুচিত হয়ে যাবে। ড্রাইভারলেস কার আসছে, ড্রাইভারলেস কার হলে কী হবে, সে তো একটা রোবট, সে তো নিয়ম মেনে চলবে, তাহলে ট্রাফিকের দরকার হবে না, অর্থাৎ ট্রাফিক পুলিশ থাকবে না, অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট না হলে মোটর ইন্স্যুরেন্স ব্যবসাটা কমপ্লিটলি গুড়িয়ে যাবে। কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা মোটর ইন্স্যুরেন্স ভারতবর্ষেই, শুধু ভারতবর্ষে কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা। সেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, আলটিমেট মোটর ইন্স্যুরেন্স বন্ধ হয়ে যাবে। এরকম করে জীবনের ছোটো ছোটো মাঝারি ধরনের যারা চাকরি করি আমরা, যাকে বলি কেরানিগিরি, একদম গ্র্যাজুয়েশন করে বা মাস্টার ডিগ্রি করে আমরা যে চাকরিগুলো করি, সেগুলো আলটিমেট বন্ধ হয়ে যাবে। জুনিয়র ডাক্তারদের অবস্থা খারাপ হয়ে যাবে। এমন অ্যাপ বেরোচ্ছে এখন, যে অ্যাপে ডাক্তারের যে নিরীক্ষণ করার ক্ষমতা, তার থেকে ঢের বেশি নিরীক্ষণ করার ক্ষমতা অ্যাপ অনেক বেশি অ্যাকুরেট বলতে পারছে, এটা এরকম হলে এরকম হবে, এই হলেই যাবে। এই সুগারের কথা ভাবুন না, আমরা সুগার আগে টেস্ট করতাম, ডাক্তার টেস্ট টিউবটা হেলিয়ে দেখে নিয়ে করতো, বলতে এত সুগার আছে, এই আছে, কালার ফিলার করে তার চোখের যা বলতো সেটা দেখে। এখন তো আমরা মেশিনে ঠেকে দিই, 10 সেকেন্ডের মধ্যে বলে দেয় সুগার আমার কথা আছে। ভারতবর্ষের মতো নিম্ন মধ্যবিত্ত দেশে কী হবে কে জানে গোটা ব্যাপারটা। এই দেশে তো পলিটিক্সের দয়ায় 100 জন ভালো থাকি বড় লোক, 1000 জন মধ্যবিত্ত, আর বাদ বাকি তো 120 কোটির সব লোকই নিম্নবিত্ত বা দারিদ্র্য সীমার এই সামান্য উপরে নিচে থাকে, দিনটা গুজরান করে যাই অবধি। এটা আমাদের দেশের পলিটিক্সের কুফল বলবো। আমাদের দেশের যে রাষ্ট্রনেতারা এসছেন তারা প্রপার এটাকে ব্যবহার করতে পারেননি। এই ব্যাপারে রাজীব গান্ধীর একটা কথা মনে পড়ে যে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমি জানি পার্লামেন্টে যদি আমি 1 টাকা দিই তাহলে নিচে 15 পয়সা পৌঁছায়, আমি এটাকেই চেষ্টা করবো ভাগার। তো আমাদের দুর্ভাগ্য, ওনাকে পাইনি, আমরা পেলাম না, চলে গেলেন।
ভারতবর্ষের দুজন ভালো প্রধানমন্ত্রী এসেছিলেন বলা যায় আমার মতে, এক লাল বাহাদুর শাস্ত্রী, এক রাজীব গান্ধী। দুজনকে আমরা দেড় বছর করে পেয়েছি। কোনো মানে আমাদের পক্ষে সম্ভব হয়নি তার দিকে ভালো করে বা তাদের পুরো ব্যবহারটা পাওয়ার। এটা আমাদের দুর্ভাগ্য। সেরকম আমরা সেইভাবেই বেঁচে আছি, চলছে। তবে আমার মতে আগামী সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটা তো কৃষি জমির মালিক হওয়ার চেষ্টা করুন। এই সময় 2 বিঘা 1 বিঘা 5 বিঘা কিনে রাখুন, তাতে আপনার আর কিছু না হোক খাদ্যটা হয়তো আপনি পেয়ে যাবেন। হয়তো ফুটুনি হবে না, হয়তো আপনি প্যান্টের উপরে গেঞ্জি পরে শার্ট পরবেন, তা নাও হতে পারে, হয় গেঞ্জি জুটবে না শার্ট জুটবে, কিন্তু আপনি খেতে পাবেন, তার ব্যবস্থা থাকবে। আগামী দিনে কৃষি জমি যদি কিনে রাখেন, অনেক টেকনিক বেরোচ্ছে, কৃষি জমি তো প্রচুর টেকনিক বেরোচ্ছে, সেখানে ফসল ভালো হওয়া উচিত, ভালো ফসল পাওয়ার কথা, 3টে জায়গায় 4টে ফসল পাওয়ার কথা, জল যদি ঠিকঠাক থাকে। আবার যদি একবারে উপরের ডোকায় পড়াশোনা করেন, যেমন আমার নাতি এখনই সে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ডক্টরেট করছে, এরকম ধরনের পড়াশোনা করলে তাদের চাকরিও থেকে যাবে, কারণ তারাই তো এগুলো নিয়ন্ত্রণ করবে, তাদের চাকরিও থেকে যাবে, তারা ঠিকঠাক রয়ে যাবে। আমি তাকে এই যুক্তি দিইনি, এটা তার নিজেরই যুক্তি যে আমি আমার পরিবারে 8টা ডাক্তার, তার সত্ত্বেও সে ডাক্তারি পড়বে না, সে বিজনেস নিয়ে পড়বে। বিবিএ করেছিল, করে এমবিএ করলো, বিবিএ করেছিল থেকে MIT, MBA করেছে প্রেসিডেন্সি ব্যাঙ্গালোর, সেখান থেকে এখন সুইজারল্যান্ডের ওই করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে। আর্টিফিশিয়াল করলে ওদের চাকরি থেকে যাবে, ওরা অনেক উপরের লেভেলের লোক হয়ে যাবে, ওদের অসুবিধা হবে না। ড্রোন টেকনোলজিটা মানে করলে চাষির খুবই ভালো হবে, বিশেষ করে বিষ ছেটানো আর ফসলের উপরে জল দিলে, আনাজ বলতে আমরা যেটা বুঝি ঝিঙে, পটল, বেগুন, এগুলোর উপরে থেকে যদি জল দেওয়া যায়, তাহলে এগুলো ফসলগুলো খুব ভালো গড়ে ওঠে, কুচকে যায় না, সতেজ হয়, সঠিক গড়ন হয়। সেগুলো এটা ফিরকি জলও হতো, ফিরকির জল তো এখানে এসেছিলো সাবসিডি সমেত প্রপোজাল, তো তৎকালীন জেলা পরিষদের সভাপতিকে আমি হাজার চেষ্টা করে রাজি করাতে পারিনি, পুরো টাকাটাই ফিরে যায়, প্রায় 50 কোটি টাকার মতো সাবসিডি ফিরে চলে যায়। এখন ওই ড্রোন করলে ওই জিনিসগুলো হবে। মজাটা হচ্ছে ড্রোনের দামের সঙ্গে আমাদের সাধারণ চাষির সঙ্গ এটা হচ্ছে না, ওই অত টাকা দামের জিনিস কিনা সেটা এখনও সম্ভব হচ্ছে না। নন ড্রোন জোন বলে কিছু আছে, গভর্নমেন্টের প্রতিরক্ষার প্রয়োজনে গভর্নমেন্ট সীমান্ত থেকে 50 কিলোমিটার ভিতর অবধি ড্রোন উঠতে দেবে না। যদি না দেয় 25 কিলোমিটার বা 50 কিলোমিটার, আমার ঠিক আর মনে নাই, আইদার 25 আর 50 কিলোমিটার অবধি ড্রোন উঠতে দেবে না। তা যদি না দেয় ধরুন, তাহলে আলটিমেটলি ধরুন জলঙ্গি আমাদের সীমানা, জলঙ্গি থেকে যদি বহরমপুর অবধি ড্রোনই উঠতে না দেয়, তাহলে আমাদের কোথায় উড়াবো? শুধু কান্দি সাব ডিভিশনটা আর রঘুনাথগঞ্জের রঘুনাথগঞ্জ বাঁ দিকটা, ডান দিকটা নয়, ডান দিকটা সবই সীমান্ত থেকে 25-30 কিলোমিটার মধ্যে পড়ে যায়। তার ফলে ড্রোনটা আমাদের জেলায় সাকসেসফুল হবে না বলে আমি ডিলারশিপটা ছেড়ে দিলাম, করলাম না। কিন্তু ড্রোন যেখানে সীমান্ত নয় এমন যে জেলাগুলো, সেই জেলাগুলো খুবই সাকসেসফুল হওয়ার কথা। বা যদি কোনো কারণে প্রতিরক্ষা দপ্তর যদি আবার ভাবে এটাকে না ড্রোনটাকে করবো, মুশকিল হচ্ছে আমাদের দেশে যে কোনো ভালো জিনিস করতে গেলে তার এতগুলো বাই প্রোডাক্ট খারাপ জিনিস তৈরি করে ফেলে মানুষ, যার ফলে এগুলো আর হয় না। ইয়াং জেনারেশনের কাছে আবেদন, হুজুকে নাম এতে বিভিন্ন ধরনের আপনারা ভাবুন নিজের জীবনটা আপনারা নিজের কী করে তৈরি করবেন, কীভাবে তৈরি হবে, এটা বলেই আমি আজকের মতো আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।